নমস্কার, সোজা কথা অনুষ্ঠানে আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। সোজা কথা আমাদের নতুন শো, সোজা ভাবে সোজা ভাবায়। দেখুন, সমাজ জুড়ে এখন বড্ড বেশি জটিলতা, নানান জটিলতা, এখন অনেক রকমের কথা, অনেক রকমের ভাবনা, এবং সেই সময়টায় আমাদের মনে হলো কিছু কথা সোজা সাপটা বলার সময় এসেছে। সোজা ভাবনা, সোজা কথা, দিনকে দিন, রাতকে রাত বলবার সময় এসেছে, এবং সেই বলবার জন্যই এই 8টা থেকে 9টা প্রতিদিন, সোম থেকে শনি 1 ঘন্টা আমরা বেছে নেব। এই সময়টায় আমরা শুধুমাত্র সমস্ত বিষয়টাকে সোজা সাপটা বুঝে নেওয়ার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব আপনাদের কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। আজ প্রথম দিনের জন্য আমরা স্থির করেছিলাম এই রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা সিদ্ধার্থনাথ সিং, তার একটা সাক্ষাৎকারকে কেন্দ্র করে আমরা যদি সোজা কথা করতে পারি। সিদ্ধার্থনাথ সিং এর ইন্টারভিউ আমরা নিয়েছিলাম খুব সম্প্রতি নিয়েছি, এবং সেই সিদ্ধার্থনাথ সিং এর উদ্দেশ্যে করা আমাদের প্রশ্নগুলো, এবং তাকে কেন্দ্র করেই নিঃসন্দেহে এ নিয়ে কোনো সংশয় নেই, নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের আলোচনা উঠবার অবকাশ। এবং সেজন্যই সেই নিয়ে সিদ্ধার্থনাথ সিং এর মন্তব্যকে ঘিরে, সিদ্ধার্থনাথ সিং এর বক্তব্যকে কেন্দ্র করে তাকে আলোচনার জন্য আমরা পেয়ে যাচ্ছি 3 জন বিশিষ্ট অতিথিকে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা, আমরা সঙ্গে পাচ্ছি তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়, এবং সঙ্গে পাচ্ছি সিপিআইএম নেতা শ্রমিক লাহিড়ী। এই 3 জনকে, আপনারা 3 জনকেই স্বাগত জানাই। সোজা সাপটা অনুষ্ঠান, আমরা সোজা কথায় যখন এসেছি তখন সরাসরি চলে যাই সিদ্ধার্থনাথ সিংকে করা প্রথম প্রশ্ন, যেটা খুব স্বাভাবিকভাবে থাকে। কি আপনাদের সাফল্যের মন্ত্রটা কি শুনি? প্রথম প্রশ্ন। 4-5 months back, 4-5 महीने पहले तक भी आप लोग यहाँ कुछ भी नहीं थे, मतलब बहुत छोटी सी पार्टी थे आप। लोकसभा चुनाव के दौरान आप आ गए 17% में, विच इज अ ह्यूज जंप फॉर यू। अभी भी उसके बाद आपका ग्राफ देखा जा रहा है कि हाँ ठीक है, इट्स अपवर्ड। मंत्र क्या है? टीएमसी की जो सरकार है वो गवर्नेंस के इशू पे शून्य रहेगा, और वो जो गवर्नेंस है वो आज भी नहीं रह सकता। उसको हमें उस स्पेस को हमें ऑक्युपाई करना था, और उसको हमने ऑक्युपाई किया अपने संगठन की दृष्टि से, लोगों के बीच में जाके प्रचार करते हुए, और साथ ही साथ जो मोदी जी का राइज जो है नेशनल सीन पे पहले से था, मगर जो मोदी जी का गुड गवर्नेंस डेवलपमेंट जो मॉडल है वो पूरे देश ने माना, वो बंगाल ने भी माना, तो उसको कपल करते हुए हमारा बहुत बड़ा यहाँ पे हम लोगों को उसका फायदा भी मिला। और ममता जी का जो, या टीएमसी का मैं कहूंगा, वो गवर्नेंस के इशू में उन्होंने पूरा का पूरा जो परिवर्तन है उसको वैक्यूम में छोड़ दिया। পার্থবাবু পুরো ভ্যাকুয়ামে ছেড়ে দিয়েছেন, কি বলবেন? আপনার উত্তর প্লিজ। সুশাসন কাকে বলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, রাজ্য শাসন কাকে বলে তা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। মানুষের উপরে করের বোঝা না চাপিয়েও যে মানুষকে সঙ্গে নিয়ে রাজ্যের সার্বিক উন্নয়ন করা সম্ভব, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো বন্দ্যোপাধ্যায় কি দেখিয়েছে, আমরা দেখবো, আসবো। সিদ্ধার্থনাথ সিংকে আমরা প্রশ্ন করেছিলাম, এবার ধীরে ধীরে দেখুন আপনার কি কোটার কিছু আছে, এত বুথ তাদের কর্মী দেওয়ার মতো লোক রয়েছে আপনাদের, নাকি পুরোটাই হাওয়া? দ্বিতীয় প্রশ্ন। टीएमसी को कहना है कि अब जो है अभी जो है बंगाल में वो हवा पर है, हवा है, हवा के सिवा कुछ नहीं है। समय बताएगा उनको, ना तो 17% नहीं होते हम लोग, उसके बाद भी उनको हवा दिखती है, और उनको दिखता है कि बसीरहाट जीत लिया, उनको भी उस समय हवा दिखती है। और जिस प्रकार से ममता जी और टीएमसी लाती है कि बीजेपी ही हमारे ओपोनेंट है, क्योंकि हमारा एक एमएलए है, तो अब इतने के बाद भी उनको हवा दिखती है। मैं एज एन ऑपोजिशन में उसका विरोध नहीं करूंगा, मैं ये मानना चाहूंगा कि वो सच्ची में हमें कुछ नहीं समझते, एंड लेट देम बी कॉम्प्लेसेंट। পার্থবাবু, আপনারা কমপ্লেসেন্ট হন, আপনারা এইভাবে খুশি হন যে বিজেপি বলে কিছু নেই, উত্তর দেবেন কিছু? আরে এটা তো বিজেপি বলে কোনো দল আছে বলে রাজ্যের মানুষ জানতো না, এটা কেন্দ্রীয় সরকার আসার পর এরা এসছে। আমি তো বারবার বলি, শাপলা আগে ফোটাক, তারপর পদ্ম ফোটাবে। শাপলা ফোটাবার যাদের ক্ষমতা নেই তারা এখন পদ্ম নিয়ে এখানে এসছে। আমি আবার বলছি যে এই যে তারা যে এই 2-4টে কর্মী আর 2-4টে এদিক ওদিক থেকে লোক নিয়ে ভাবছে বাংলা জয় হয়ে গেল, পাহাড়ে জিটিএ কে নিয়ে
আর গজমামুকে নিয়ে আর আসানসোলে তাদের একটা সিট জয় তারা মনে করছে যে বিশাল হয়েছে, কিন্তু উল্টো দিকে দেখছে না যে তৃণমূল কংগ্রেস এককভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 34টি সিট পেয়েছে, যা 66 সালের স্বাধীনতায় এই রাজ্যের দল হিসেবে কেউ পায়নি। সুতরাং এদের এটা বলতে হয়, বলছে, কিছু সংবাদ মাধ্যমের মালিককে সঙ্গে রেখেছে, কিছু সংবাদ বৈদ্যুতিক সংবাদ তাদের সাহায্য করছে। এরা বাড়িতে আর টিভিতে আর গাড়িতে আছে, এরা মানুষের কাছে কোথায়? না বুঝলাম, বারবার বলি, বিজেপির নেতারা আছেন বাড়িতে, নয় গাড়িতে, নয় টিভিতে। আমি শ্রমিক ভূমিটা আপনাকে জিজ্ঞাসা করি। একদিকে সিদ্ধার্থ সিং এর বক্তব্য এ রাজ্যে গভর্নেন্স বলে কিছু নেই, অন্যদিকে পার্থবাবুর বক্তব্য গভর্নেন্স অত্যন্ত ভালো এবং বরং এ রাজ্যে বিজেপি বলেই কিছু নেই, তারা আছে হয় বাড়িতে, নয় গাড়িতে, নয় টিভিতে। আপনারা তৃতীয় পক্ষের অবস্থানের জায়গা থেকে কিভাবে বলবেন, কোন দুই পক্ষের ওই বক্তব্যকে কিভাবে দেখবেন? রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই, শাসন আছে, আইনের শাসন বলে কিছু নেই। এ রাজ্যে নারী নির্যাতন হয়, তার কোনো বিচার নেই, উল্টে ধর্ষণকারীকে গ্রেপ্তার করলে পুলিশের শাস্তি হয়। দিনে দুপুরে পুলিশ খুন হচ্ছে, খুন করছে তৃণমূলের নেতারা এবং তাদেরকে আড়াল করছে রাজ্যের মন্ত্রীরা। খুনিকে গ্রেপ্তার করলে পুলিশ অফিসারের শাস্তি হয়, খুনি খোলামেলা ঘুরে বেড়ায়। এ রাজ্যে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি টাকা লুট করে নিল তৃণমূলের সাংসদ, এমএলএ, মন্ত্রী, এখন সবাই জেলে যাওয়ার রাস্তায়। এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত জেরার জন্য প্রহর গুনছেন। এমন পরিস্থিতি কখনো হয়নি। কৃষক আত্মহত্যা করছে, কলেজগুলো কার্যত গুন্ডাদের দখলে, লেখাপড়া এসব উঠে গেছে। গোটা রাজ্যটা দুর্নীতি ছাড়া আর কোনো নীতি এখানে নেই। এই হলো গোটা রাজ্যের অবস্থা, একটা অন্ধকারের দিন। মানুষ এর থেকে মুক্তি পেতে চাইছে। মানুষ মুক্তি, আমি আসবো, শ্রমিক আসবো, মানুষ মুক্তি পেতে চাইছে এই বক্তব্যটাকে কেন্দ্র করে বিজেপিও ঠিক একই কথা বলছে আপনি যেটা বলছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস, আমি সিদ্ধার্থ সিংকে এই প্রশ্ন করেছিলাম, বস্তুত এই যে দুর্নীতি, এই সারদা কেলেঙ্কারি, এই সিবিআই ইত্যাদি প্রশ্ন, কিন্তু একটা বড় অভিযোগ আসছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সিবিআই কে রাজনৈতিকভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সিদ্ধার্থ সিংকে আমরা সেই প্রশ্ন করেছিলাম। बंगाल में अपना असर बढ़ाना चाहते हैं इस के जरिए, मतलब सीबीआई को पॉलिटिकल टूल के हिसाब से बनाकर, सीबीआई की यू आर यूजिंग लाइक ए टूल। पहले दो चीजें हैं, शारदा चिटफंड स्कैम भारतीय जनता पार्टी ने नहीं किया। शारदा चिटफंड स्कैम आपके राज्य में हुआ, आप उसकी मुख्यमंत्री, आपकी सरकार है, तो किसी और पे आप दोष ना दी। सीबीआई की इंक्वायरी बीजेपी के केंद्र में सरकार नहीं आई थी, वो एक पीआईएल सुप्रीम कोर्ट में डाला और उसके तहत अप्रैल 2014 में हुई। फ्री एंड फेयर इन्वेस्टिगेशन चल रहा है, आपके लोग उसमें कहीं आरोपी हैं, आपके लीडर, उनको इंक्वायर करा जा रहा है या अरेस्ट किया जा रहा है, तो उससे आप बीजेपी को पॉइंट करके अपने ऊपर जो आरोप है उसको डाइल्यूट नहीं कर सकते। देयर इज नो यूज बाय एक्यूजिंग बीजेपी एंड यू थिंक दैट यू विल गेट अवे फ्रॉम द लॉ ऑफ द कंट्री। পার্থবাবু, আপনি শুনতে পেলেন, আপনাদের দলের লোকেদের বিরুদ্ধে যদি অভিযোগ হয়, আপনারা হঠাৎ বিজেপির দিকে অভিযোগের আঙুল বাড়াচ্ছেন, বলছেন কেন যে সিবিআই কে ব্যবহার করা হচ্ছে? অভিযোগের আঙুল যদি ওঠে তাহলে লেট দেম ফেস ইট, কি বলবেন? আমাদের তো মনে হচ্ছে, তার তো মনে হচ্ছে, না হলে যে কথাগুলো বিজেপির নেতারা বলছেন সে কথাগুলির প্রতিধ্বনি কি করে আসছে? তা তো কেউ স্বরাষ্ট্রমন্ত্রী নন, তা তো কেউ স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যুক্ত নন, তা তো কেউ প্রধানমন্ত্রী নন, সিবিআই সরাসরি প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে যুক্ত। সুতরাং এইগুলো দেখে মানুষের ধারণা হয়েছে, আমাদের ধারণা হচ্ছে যে তারা যে নিরপেক্ষতা এবং দক্ষতা নিয়ে কাজ করে, সেই দক্ষতা এবং নিরপেক্ষতাকে বোধহয় কেউ কেউ পিছন থেকে টেনে ধরবার চেষ্টা করছে। কিন্তু কোন মানুষের ধারণা আছে? আমি আসবো, শ্রমিক আপনাকে জিজ্ঞাসা করি, পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যটা কনভিন্সিং তো? মানে দেখুন, এই জন্যই জিজ্ঞাসা করছি, আপনারাও দীর্ঘদিন ধরে বহু সময়ে বহুবার এই অভিযোগটা করেছেন সিবিআই কে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, এবং সুপ্রিম কোর্টও আমরা জানি সেগুলো কেজ ক্যারেট বলে এর আগে বলেছিল, কেজ প্যারেট বলে খাঁচাবন্দি টিয়া। এরপর যখন এখন পার্থবাবুরা বলছেন যে মানুষের ধারণা হচ্ছে, তখন সেটা কতটা কনভিন্সিং হচ্ছে?
দেখুন, এইটা এই যে মামলা, এই মামলাটার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত। তার রায় এখন এই ইনভেস্টিগেশন হচ্ছে। সিবিআই ধোয়া তুলসী পাতা কেউ বলেনি, যে কারণে দেখবেন আমরাও চেয়েছিলাম কোর্ট মনিটর্ড সিবিআই তদন্ত। তার কারণ রাজ্যের পুলিশ, তাদের দিয়ে ধামাচাপা দেওয়া হয়েছে, তাদের দিয়ে সমস্ত নথিপত্র ধ্বংস করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে চোরেরা ধরা না পড়ে। ফলে এখানে সিবিআই তদন্ত জরুরি ছিল এবং সর্বোচ্চ আদালতও বলেছে হ্যাঁ এটা জরুরি। দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে, যদি কোথাও মনে হয় এই সুপ্রিম কোর্টের অর্ডারেই আছে যে ঠিকভাবে সিবিআই কাজ করছে না, যে কেউ সর্বোচ্চ আদালতের কাছে যেতে পারেন, তা ওরা তো গেলেন সর্বোচ্চ আদালতের কাছে। তো গিয়ে যাওয়ার পরও তো সর্বোচ্চ আদালত বললেন না ঠিক আছে, তাহলে কি ওরা আদালত মানবেন না? আইন কানুন সংবিধান কিছু মানবেন না? ওদের লোক চুরি করবে কিন্তু জেলে পাঠানো যাবে না, ওদের লোক চুরি করবে কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া যাবে না, এটা দেশের কখনো আইন হতে পারে? কোনো মানুষ এই জিনিস মেনে নিতে পারে? লক্ষ লক্ষ মানুষের চোখের জল এর সঙ্গে যুক্ত আছে, লক্ষ লক্ষ মানুষ লুট হয়ে গেছে এবং এই লুটের সঙ্গে গোটা তৃণমূল পার্টিটা যুক্ত, সর্বোচ্চ স্তর থেকে মাঝারি তলার স্তর পর্যন্ত। এর শাস্তি পেতেই হবে। এটা যেমন নিঃসন্দেহে এটা যেমন একদিকে রয়েছে, অন্যদিকে এটাও তো ফ্যাক্ট যে যেখানে তৃণমূল কংগ্রেস যেভাবে বলছেন, যে বিজেপি যেভাবে বলছেন, সিদ্ধার্থ নাথ সিংরা যেভাবে বলছেন, ঠিক সেই অর্ডারেই কেন হচ্ছে? প্রশ্নটা হতে পারে। এটা নিয়ে আমরা জিজ্ঞেস করছিলাম সিদ্ধার্থ নাথ সিংকে, কিন্তু শুনবো কি বলছেন তিনি, কারণ এটা তো তারই বিরুদ্ধে ওটা অভিযোগ। কি বলছেন শুনবো ছোট্টটা বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা।